পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ অবশেষে একটা দুর্দান্ত এবং বাস্তব ভিত্তিক মন্তব্য করছে। সেই মন্তব্যটা কি? উনি বলেছেন যে আমেরিকা আমাদের টয়লেট পেপারের মতো ব্যবহার করেছে। এখন ওনার পয়েন্ট অফ ভিউ থেকে এটা উনি বলতে পারেন, বাট পাকিস্তানকে যারা চেনে, পাকিস্তানের কর্মকাণ্ড, পাকিস্তানের সেনাবাহিনীর আচরণ কাজকর্ম যারা খুব ভালো করে জানে, তারা বলবে যে এইটা আসলে সঠিক বক্তব্য না, এটা হলে সত্যের অপলাপ মাত্র। কেন? খাজা আসিফ বলছেন যে আমেরিকা আমাদের টয়লেট পেপারের মতো ব্যবহার করেছে, কিন্তু আসল বিষয় আসলে সেটা না। বক্তব্যটা হবে আমেরিকার কাছে টয়লেট পেপারের মতো ব্যবহৃত হওয়ার জন্য পাকিস্তান অলওয়েজ রেডি ছিল, অর্থাৎ পাকিস্তান অলওয়েজ রেডি ছিল টু বি ইউজড অ্যাজ টয়লেট পেপার টু দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, অ্যান্ড দ্যাটস ওয়াই দ্য ইউজড পাকিস্তান হ্যাজ দ্য টয়লেট পেপার, টিস্যু পেপার। এটাই অর্থাৎ পাকিস্তানের যারা সবচেয়ে বেশি ক্ষমতাশালী যে সেনাবাহিনী, তারা কিন্তু আমেরিকা দ্বারা ব্যবহৃত হতে অলওয়েজ রাজি ছিল, এবং সেই হেতু আমেরিকা তাদেরকে ব্যবহার করছে। বিষয়টা এরকম, 1947 সালে যখন ভারত আর পাকিস্তান শুরু হলো, তখন সর্বপ্রথম পাকিস্তানে কিন্তু ভারতের সাথে শত্রুতা শুরু করে। এটা কীরকম? এটা হলো যে সর্বপ্রথম শত্রুতাটা শুরু হলো যে ওই যে কাশ্মীরে তখন রাজা ছিল হরি সিং। এখন এই রাজা হরি সিং কী সিদ্ধান্ত নিল? একটা পর্যায়ে তারা সিদ্ধান্ত নিল যে তারা ভারতের পক্ষে, মানে ভারতে যোগ দিবে, স্বাধীন রাষ্ট্র হিসেবে তারা, রাজ্য হিসেবে তারা থাকবে না। অ্যান্ড দে ডিসাইডেড টু জয়েন ইন্ডিয়া। তখন পাকিস্তান কী করলো? কথা নেই বার্তা নেই, এই কাশ্মীরের মধ্যে সৈন্য ঢুকিয়ে দিল, দিয়ে মোটামুটি একটা অংশ দখল করলো, যেটা নাকি এখন ওই যে পিওকে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর হিসেবে মানুষ চিনে। এবং এই যে পাকিস্তান শুরু করলো, এরপর কত প্রকারে ভারতের সাথে শত্রুতা করা যায়, ভারতের মানে ক্ষতি করা যায়, ভারতের অস্তিত্ব বিলীন করা যায়, এই পাকিস্তানের সেনাবাহিনীর সার্বক্ষণিক দায়িত্ব কিন্তু এটাই হয়ে দাঁড়ালো। এবং সেই কাজটাই গত 80 বছর ধরে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই পাকিস্তান করে যাচ্ছে। এবং এগুলো করতে গিয়ে একটা পর্যায়ে পাকিস্তানের সেনাবাহিনী হয়ে গেল ওই পাকিস্তানের দণ্ডমুণ্ডের কর্তা, এবং বস্তুত পাকিস্তানের সেনাবাহিনী এই দেশটাকে লুটে পুটে খাওয়ার যাবতীয় ব্যবস্থা করলো। এবং এখানে অবশ্যই এই পাকিস্তানের পক্ষে এসে আমেরিকা তাকে মদত দিত, কারণ এই ভারত তখন তো আবার সোভিয়েত ইউনিয়নের ব্লকে ছিল, যে সোভিয়েত ইউনিয়নে ছিল সমাজতান্ত্রিক দুনিয়ার নেতা, আর ওদিকে ওই পুঁজিবাদী গণতন্ত্রের নেতা হলো কে? আমেরিকা। তো এদের মধ্যে তো দীর্ঘ 70 বছর ধরে একটা কোল্ড ওয়ার ছিল, তাই না? তো ওই কোল্ড ওয়ারের প্রেক্ষিতে ভারত ছিল এই সোভিয়েত ইউনিয়নের পক্ষে, আর ওদিকে পাকিস্তান ছিল আমেরিকার পক্ষে। তো আমেরিকা কী করলো? তখন এই পাকিস্তানকে ব্যবহার করে ভারতকে প্রতি মুহূর্তে ডিস্টার্ব করতো, সন্ত্রাসী তৈরি করে ভারতের মধ্যে ঢুকাতো। অর্থাৎ পাকিস্তান ওই আমেরিকার মদতে পাকিস্তানের সেনাবাহিনী সারাক্ষণ ভারতের সাথে যুদ্ধংদেহী মনোভাব সৃষ্টি করে বসে থাকতো। পরিবর্তে পাকিস্তানের সেনাবাহিনীরা কী পাইতো? তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা ছিল এবং সাধারণ অনেক সৈনিকও আমেরিকা থেকে নগদ টাকা পাইতো, তাই না? নগদ টাকা পাইতো। ওরা নগদ টাকার বিনিময়ে তারা কী করলো? তাদের দেশটাকে গড়ে তোলার পরিবর্তে তাদের দেশের প্রধান নীতি করে দাঁড়ালো যে ভারতের বিরুদ্ধে শত্রুতা, ভারতের বিরুদ্ধে ধ্বংসাত্মক কার্যক্রম। এবং এভাবেই কিন্তু এদের এই পাকিস্তান নামক দেশটা আস্তে 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 এই পর্যায়ে আসছে। এবং এইটা একেবারে ফুলে ফেঁপে উঠলো কখন? যখন সেই 1980 দশকে যে সোভিয়েত ইউনিয়ন তার সেনাবাহিনী পাঠালো ওই যে আফগানিস্তানের প্রেসিডেন্টের অনুরোধে, আর তখনই পাকিস্তানকে চূড়ান্ত রকমভাবে টিস্যু পেপারের মতো ব্যবহারের জন্যে আমেরিকা শক করলো। এবং সৌদি আরবকে সাথে নিয়ে পাকিস্তান এসে বলল যে তোমরা তাহলে এক কাম করো, ওই আফগানিস্তান থেকে যে শরণার্থী আসছে তাদের জন্য মাদ্রাসা বানাও, কমে মাদ্রাসা বানাও, যাতে তারা উগ্রপন্থী মৌলবাদী সন্ত্রাসী হতে পারে, এবং তাদের নাম দাও মুজাহিদিন। আমরা অস্ত্রপাতি, টাকা পয়সা সব দিচ্ছি, এই মুজাহিদিনদেরকে দিয়ে তোমরা ওই আফগানিস্তানে যে সোভিয়েত ইউনিয়নের বাহিনী আছে না, তাদের বিরুদ্ধে
নিরন্তর যুদ্ধ পরিচালনা করো, আর পরিবর্তে এই সেনাবাহিনী তোমাদের যে উচ্চপদস্থ কর্মচারী কর্মকর্তা যারা আছে এবং একই সঙ্গে পাকিস্তানের যে নেতা টেতা আছে, রাজনৈতিক নেতা, ঠিক আছে, তাদেরকে আমরা বড় রকমের টাকা আমরা দেব এবং তাদেরকে ভিসা দেব। তারা চাকরি জীবনে এই পাকিস্তানে থাকবে, চাকরি শেষ হয়ে গেলে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড যে কোনো জায়গায় গিয়ে আর আয়েসে তারা জীবনযাপন করবে। ফলাফল দেশের দিকে না তাকিয়ে এই সেনাবাহিনীতে যারা যোগ দিত তারা বস্তুত নিজেদের আখের গোটানোর জন্যে এই মুজাহিদিনদেরকে দিয়ে এই সোভিয়েত ইউনিয়নের এগেনস্টে লড়াই করলো। দেশটাকে এরা কলা ছোবড়া বানিয়ে নিজেরা পকেট ভর্তি করে তারপর এরা ওই চাকরি জীবনের শেষে শান্তিতে বসবাসের জন্যে আমেরিকা, কানাডা, ইউরোপ বা ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ইত্যাদি দেশে চলে যেত। এবং এটাই তো পাকিস্তানের ট্র্যাডিশন, তাই না? তার মানে কি? তার মানে হচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী নিজেরা নিজেদেরকে এমনভাবে প্রস্তুত করছিল যাতে করে এরা রেডি ছিল টু বি ইউজড বাই ইউএসএ অ্যাজ টয়লেট পেপার। এটাই তো, নিজেরা যদি নিজেদের কে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করার জন্য উপস্থাপন করা হয়, তাও আবার আমেরিকার মতো পরাশক্তির কাছে, তো আমেরিকা এটা লুফে নিবে না? আমেরিকা তো লুফে নিবে। যদি 1947 সালে সেই সময় ওই যে দেশভাগের পর পাকিস্তান যদি এই কাশ্মীরে আক্রমণ করে দখল টকল করে তারপরে ভারতের সাথে শত্রুতা মনোভাবাপন্ন যে পরিস্থিতি তৈরি যদি না করতো, তাহলে তো এতদিন পাকিস্তান একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে টিকে যেত, তাই না? এবং সেখানেও আস্তে আস্তে অর্থনৈতিক উন্নতি হতো, সাধারণ মানুষের জীবনমান ভালো হতো। তখন পাকিস্তানকে তো আমেরিকা এসে ব্যবহার করতে পারতো না। কই, একই সঙ্গে তো এই ভারতও স্বাধীন হয়েছিল, তাই না? তো ভারতের সাথে তো ওই যে সোভিয়েত ইউনিয়নের বন্ধুত্ব ছিল দীর্ঘকাল, আমরা জানি। তো সোভিয়েত ইউনিয়ন কই ভারতকে তো টয়লেট পেপারের মতো ব্যবহার করতে পারে নাই, কি পারছে? যদিও ভারতের উন্নতি খুবই ধীর গতিতে হয়েছে, আমরা দেখছি। যতদিন কংগ্রেস শাসন আমল ছিল তখন এরা অত্যন্ত সংরক্ষণবাদী নীতি অনুসরণ করতো বলে ভারতের অর্থনৈতিক উন্নতি তেমন হয় নাই। কিন্তু তার পরিবর্তে দেখা গেল যে চায়না, যদিও তারা কমিউনিস্ট দেশ ছিল, তারা কিন্তু সংরক্ষণবাদী নীতি অনুসরণ করলো না। সেই 80-র দশকের একেবারে গোড়ায় দেং শিয়াওপিং তাদের মার্কেট দিল খুলে এবং বিদেশি বিলিয়ন ডলার সেখানে ইনভেস্ট হলো এবং আস্তে আস্তে শিল্পের দিকে উন্নতি হতে থাকলো। একেবারে মিরাকুলাসলি, একেবারে রকেট গতিতে এই যে চায়না আজকের দিনে আসছে। কিন্তু ভারত তো সেখানে দেরি করে ফেলে। ভারত তো সংরক্ষণবাদী নীতি থেকে ওপেন মার্কেটে ঢুকতে চায়নার থেকে প্রায় 12-13 বছর দেরি করে ফেলে। ওই নরসিমা রাওয়ের সময়, নরসিমা রাও সে 1991-92 সালে সর্বপ্রথম ভারত তার মার্কেট খুলে দেয়। কিন্তু ততদিনে পশ্চিমা দুনিয়া যারা নাকি ইনভেস্ট করে তারা তো সবাই চায়নায় গিয়ে ইনভেস্ট করে ফেলছে। অর্থাৎ সেখান থেকে তাদেরকে ছুটিয়ে এনে ভারতে তো ইনভেস্ট করানো সম্ভব ছিল না, যে কারণে ভারত কিন্তু এই স্বাধীনভাবে চলতে গিয়ে তারা কিন্তু অনেক পিছনে পড়ে গেছে, এটা কিন্তু বলাই যায়। বরং বর্তমানে যেটা দেখা যায় যে এই যে বিজেপির নেতৃত্বে এই যে নরেন্দ্র মোদী বরং কিছুটা র্যাপিড, কিছুটা তাদের প্রবৃদ্ধির মানে মাত্রা বৃদ্ধি করেছে। কথাটা এই কী কারণে বললাম, ভারত তারপরেও একটু দেরিতে হলেও যে একটা ট্র্যাকে আসে এবং এখন তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে, সেখানে পাকিস্তান কিন্তু দুর্বার গতিতে পিছনের দিকে চলে যাচ্ছে। পাকিস্তানের অর্থনীতি দিন দিন তলানির দিকে চলে গেছে এবং পাকিস্তান এখন একটা ফেইল্ড স্টেট, একটা ব্যাংকরাপ্ট কান্ট্রি। তো এইটা কী কারণে হয়েছে? একটাই তো কারণ, সেটা হলো ভারতের সাথে শত্রুতা করা। এবং যেহেতু ভারতের সাথে শত্রুতা করাই হলো তাদের রাষ্ট্রের 1 নম্বর প্রায়োরিটি, অ্যান্ড দ্যাটস ওয়াই আমেরিকা ইউজড দেম অ্যাজ টয়লেট টিস্যু পেপার। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বাংলাদেশ ঠিক একইভাবে এখন এই পাকিস্তানের মতো তারাও এখন টয়লেট পেপার হিসেবে আমেরিকার কাছে ব্যবহৃত হতে চাচ্ছে এবং অলরেডি আমেরিকা বাংলাদেশকে ব্যবহার করা শুরু করছে। এবং ফলাফল এই 1.5 বছরের মধ্যেই বাংলাদেশের প্রবৃদ্ধি কিন্তু একেবারে নেতিবাচক। শেখ হাসিনা যখন চলে যায় বাংলাদেশের প্রবৃদ্ধি ছিল 7-এর ওপর, আর এখন হলো 3-এর কাছাকাছি। তার মানে বোঝাই যাচ্ছে যে বাংলাদেশ ইজ অলসো গোয়িং to be the bottom of all kinds of development. That means Bangladesh is going to be again the poorest country, the bankrupt country, and again going to be a very vulnerable country, and Bangladesh is actually going to be the failed state very soon and will be bankrupt also. আমার ধারণা তাই, কারণ পাকিস্তানের পদাঙ্ক অনুসরণ করছে।
আর পাকিস্তানের পদাঙ্ক অনুসরণ করলে দেন আমেরিকা উইল কাম ফরওয়ার্ড অ্যান্ড উইল ইউজ দেম এস টিস্যু পেপার। America is already using Bangladesh as tissue paper, and the outcome is already obvious. We see the development of Bangladesh, right? Bangladesh is straightly going forward to be a collapsed country, a failed country. এটা তো আমরা দেখতেই পাচ্ছি। তো এখন পাকিস্তানের এই যে প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এসে কী বললো না বললো আমরা কিছু বললাম না। এই কথা বলে তো কোনো লাভ নাই রে খাজা আসিফ। আপনারাই আপনাদের দেশের মানে 12টা বাজিয়েছেন একেবারে ফ্রম দ্য ভেরি বিগিনিং, ফ্রম দ্য ইনসেপশন অফ পাকিস্তান ইন 1947। এবং আপনারা একেবারে সব বুক পিট পেতে দিবেন আর কেউ এসে আপনাদের বলৎকার করবে না, এটা তো হয় না। তবে অত্যন্ত দুঃখের বিষয় কি জানেন, সেটা হলো যে এই গত 1.5 বছরে পাকিস্তানও কিন্তু বাংলাদেশকে রেডি করেছে সো দ্যাট আমেরিকা ক্যান মোলেস্টেড বাংলাদেশ, আমেরিকা ক্যান রেপ বাংলাদেশ। এবং সেভাবেই কিন্তু বাংলাদেশকে অলরেডি এই পাকিস্তান রেডি করেছে। এবং বাংলাদেশও, অর্থাৎ বাংলাদেশে যারা ক্ষমতায় ছিল তারাও পাকিস্তানের কাছে গেছে যে ঠিক আছে ভাই আমাদেরকেও রেডি করাও, আমরাও তো আমেরিকার কাছে টয়লেট পেপারের মতো ব্যবহৃত হতে চাই। এবং হব তো বটেই, বাট আমাদের ভাগ্য তো চেঞ্জ হবে, আমাদের আমেরিকার ভিসা রেডি থাকবে, টাকা পয়সা সব পাচার করবো, তারপরে বাংলাদেশে আমেরিকা এসে রেপ করলো না কী করলো এটাতে তো আমাদের কিছু যায় না, আমরা ভেঙে যাবো। অ্যান্ড দ্যাটস ওয়াই বাংলাদেশ ইজ গোয়িং টু ফেস দ্য সেম সিচুয়েশন পাকিস্তান ফেসড so many years already, right? And that's why I can predict that Bangladesh is also going to be a failed state and a bankrupt country very soon. আমার কাছে কিন্তু সেটাই মনে হচ্ছে। এখন দেখা যাক কী হয়। ধন্যবাদ।